আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। বুঝতেই পারছেন খুঁচিয়ে ঘা কে করছে, কেন করছে, এবং যে ঠেলা বুঝতে হবে এখন, সেটা কিভাবে সেই ঠেলাটা আসছে, এটাই নিয়ে এখনকার প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক, তা নিশ্চিতভাবেই ইতিহাসের সব থেকে তলানিতে থাকা সম্পর্ক। শুধু তাই নয়, একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে। বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি, কূটনৈতিক সম্পর্ক, একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলতে ফেলছে ভারত। কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না, আপনারা জানেন। পরিস্থিতির যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে। অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয়, ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে। কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল? এটা ঠিক যে ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে, কিন্তু সেটা তো নতুন কথা নয়। সেই 2024-এর আগস্ট থেকেই তো এটা চলছে। তো এখন এমন কি হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনগুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো, কর্মী সংকোচন করছে, মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার হাই কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশনগুলোকে। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে, অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন এদের মিলিত একটা চুক্তি অনুযায়ী মিলিত একটা বিদ্যুৎ কেন্দ্র এটা। কেন এরকম করলো ভারত? এমন কি হলো যে সেখানে তার কর্মচারীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসছে? কি এমন হলো এটা? তারপরে শুধু তাই নয়, দেখুন খবর আমি গতকাল বলেছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে, যেটা ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার বোর্ডের তাদের মিলিত প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে প্রকৌশলীদের, উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে এলো হঠাৎ, কাউকে কিছু না জানিয়ে। সীমান্তে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি তো আগেই তুঙ্গে উঠে আছে। বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরও কড়া করে তুলছে দিনকে দিন। খবর পাচ্ছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটছে ভারত। এই বাণিজ্য বন্ধ যেমন সরকারি তরফ থেকে করা হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিজেপির দলীয় স্তরের চাপে। কিন্তু মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, যখন নির্বাচন আর মাত্র কয়েকটা দিন দূরে, নতুন সরকার ক্ষমতায় আসার মুখে, তখন কয়েকটা দিন অপেক্ষা কেন করলো না ভারত? অপেক্ষা তো করতে পারতো যে বিএনপি আসুক ক্ষমতায়, কিংবা জামাত আসুক, কিংবা অন্য যে কেউ, কিংবা মিলিজুলি যেটাই হোক না কেন, সের জন্য তো অপেক্ষা করতে পারতো ভারত। এর উত্তরে যা বলার তা হলো যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয়। এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেওয়ার নির্বাচন। গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য, সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা, অর্থাৎ সংসদ গঠন, মোটামুটি অর্থহীন হয়ে যাবে। কারণ যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সব থেকে বেশি, কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে? স্বয়ং ইউনূস। সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট, এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে। জুলাই সনদের পক্ষে গণভোট পড়লে, অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয়,
তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে। আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন? ৮০টারও বেশি সংশোধন হবে। 80 সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে, কি পর্যায়ে থাকবে বুঝতে পারছেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোল নলচে পুরো পাল্টে যাবে। আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবলমাত্র ঘোষণার অপেক্ষা, সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কিভাবে ভোট দখল করা হবে, কিভাবে জালিয়াতি করা হবে, সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয়, অভিযোগে যে যথেষ্ট সারবত্তা আছে সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়েছে। সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে। তাছাড়া ইউনূস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি? এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন। ইউনূস সরকারের দুটি সিদ্ধান্ত, বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত যা গত ৩-৪ দিনে নেওয়া হয়েছে তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি। প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন IEZ এই চুক্তি বাতিলের ঘোষণা। 2015 সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি, বিশেষ স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন। তবে 2026 সালের 26 জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে। গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায়। এখানে মূলত সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ, কামানের গোলা, ট্যাঙ্ক, এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরির পরিকল্পনা করেছে ইউনূস সরকার। মিরসরাইয়ের এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে। দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে। গত 27 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে। এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে? মূলত মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিওরেন্স বা মেল এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা VTOL ড্রোন তৈরি হবে। এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইরাক্টারের। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, বরং আকাশপথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম। ভারত তাহলে কেন উদ্বেগের কারণ? ভারতের কেন? কারণ বগুড়ার যে ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক
যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় 80 কিলোমিটারের মতো লম্বা সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে। ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত ভারতের অভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর চীন পুরো নজরদারি চালাতে পারে। ভারতের বিশ্লেষকদের মতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারতের যে কৌশলগত সুবিধা ছিল এই ড্রোনের অনুপ্রবেশ তা বিঘ্নিত করবেই। বলা বাহুল্য এই ড্রোন বাংলা সরকারের সহযোগিতায় সে দেশের সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছতেও দেরি হবে না। যারা বলেন যে যারা বলছেন যে বাংলাদেশের অধিকার আছে নিজের দেশের মাটিতে যে কোনো শিল্প যে কোনো কারখানা তৈরি করার সার্বভৌম অধিকার আছে তাদেরকে পাল্টা বলা যায় এই অধিকার কোনো অধিকারই সার্বভৌম হয় না। আমি আমার বাড়িতে লাশ কাটা ঘর তৈরি করতে পারি না, আমার প্রতিবেশীদের আপত্তি করার অধিকার আছে এবং সেই আপত্তিকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধের জায়গায় নিয়ে যেতেই পারে, আর ভারত সেটাই করছে। একবার প্রশ্ন করুন তো, 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি করছে? আপনাদের হয়তো একটু ইতিহাসের দিকে পেছন দিকে ফিরে তাকিয়ে খোঁজ করলে দেখতে পাবেন মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন আমাকে তো ভারত ঘিরে রেখে দিয়েছে, আমি কার সাথে যুদ্ধ করব? কারোর সাথে আমার যুদ্ধ করার দরকার নেই, আমার সামরিক বাহিনী নামমাত্র থাকলেই হলো, আমি আমার দেশকে সেই টাকা দিয়ে উন্নয়নের পথে নিয়ে যাব। তো সেই প্রশ্নটা এখন করা যায় যে 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করছে? আর একটা দিকে তো বেশিরভাগটাই আছে বঙ্গোপসাগর, নিশ্চয়ই পাকিস্তান বা চীনের বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে। সুতরাং ভারতকে এতদিনে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হবে। এবার সেটাই করতে চলেছে ভারত, এটাই বিশ্লেষকদের অনুমান। এবার শুধু অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক প্রতিবাদ করে বসে থাকবে না ভারত। এই যে একে একে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব রাস্তা, এর পেছনে আরো বড় উদ্দেশ্য আছে ভারতের। সেই উদ্দেশ্য নির্দিষ্ট কিছু এলাকায় ঝটিতি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, কিংবা তার চেয়ে বড় মাপের অপারেশন সিন্দুরের মতো আক্রমণ হতে পারে। শোনা যাচ্ছে অপারেশন সিন্দুরে ভারত জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানে আক্রমণ করলে আসিম মুনিরের সেনা তারা আবার প্রত্যাঘাত করে ভারতে এবং জঙ্গি ঘাঁটি তো ভারতে নেই, সুতরাং ভারতের অন্যান্য জায়গায় তারা আক্রমণ করতে আসে। তা বাংলাদেশেও নাকি পাকিস্তানের আসিম মুনিরের মতো মোহাম্মদ ইউনূসও নাকি প্রত্যাঘাতের কথা ভেবে রেখেছেন। এই ভেবে রাখাটা কি জানেন? এই ভেবে রাখাটা বলতে হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বলবেন কিনা ভেবে নিন, আপনার মতামত দিন এখানে, আর আমাদের এই চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করুন, এইটাই অনুরোধ। ধন্যবাদ। টাইম ম্যাগাজিনকে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিলেন তারেক রহমান? দর্শক, গতকাল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে তারেক রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, প্রায় 3300 শব্দের। এই সাক্ষাৎকারে তারেক রহমান রাজনৈতিক দলের নিষিদ্ধ প্রসঙ্গে একটি কথা বলেছেন, যেটি খুবই তাৎপর্যপূর্ণ। অনেক কথাই বলেছেন এই সাক্ষাৎকারে। এর মধ্যে তিনি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা বিরোধিতা করে বলেন যে আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে। আমরা এই কথাটি থেকে কি ধরে নিতে পারি? এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কি তারেক রহমান ভোটের 2 সপ্তাহ আগে এমন ইঙ্গিত দিলেন? এটা কেন করলেন? আওয়ামী লীগের ভোটটা পাবার জন্য, নাকি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন? ঠিক একদিন আগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি24 ঘন্টার পক্ষ থেকে একদিন আগে যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছিল, সেখানে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান ও বিএনপি
তাদের কি বিশ্বাস করা যায়? আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে, কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না। তারেক রহমান 17 বছর লন্ডনে স্বচ্ছন্দ নির্বাসনে কাটিয়েছেন সরকারি অর্থ তসরুপে দোষী সাব্যস্ত হওয়ার পর। নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি, বিদেশে বসে নির্দেশ দেওয়া নয়। আরও উদ্বেগজনক বিষয়, বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা জবরদস্তি। তারেক রহমানের প্রতি পুরোপুরি যে বিশ্বাস আছে শেখ হাসিনার, সেটিও নয়, কিন্তু শেখ হাসিনা তারেক রহমানের প্রতি একটি বলা যায় আর্জি বা দাবি জানিয়েছেন যে বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব, আর্জি বলা ঠিক হবে না, আশাবাদ ব্যক্ত করেছেন যে আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। 27 তারিখে G24 এর এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, আর 28 তারিখে 28 জানুয়ারি প্রকাশিত হলো তারেক রহমানের টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার। শেখ হাসিনার সেই আরজি বা আশাবাদের সাথে তারেক রহমানের আশাবাদ মনে হচ্ছে যেন খানিকটা মিলে যাচ্ছে, যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরুদ্ধে তার অবস্থান। আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ হতে পারে। দীর্ঘ 17 বছর নির্বাসন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে বুধবার 28 জানুয়ারি তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রডিগাল সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ভীষণ নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়। টাইমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাকে সামনে এনেছে। দেশে ফেরার পর এটাই ছিল তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তারেক রহমান পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় 70% ভোটারের সমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের জনসমর্থন মাত্র 19%। আমি আগেই বললাম যে টাইম ম্যাগাজিনের প্রায় 3300 শব্দের বিশাল প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, টাকার দুর্বল মান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং যুব বেকারত্ব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর 20 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করলেও সেই অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। এ বিষয়টি তারেক রহমানের জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছে টাইম। নীতিগতভাবে একজন টেকনোক্র্যাটিক রাজনীতিক হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি খাল খনন, ব্যাপক বৃক্ষ রোপণ, ঢাকায় নতুন সবুজ অঞ্চল তৈরি, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সঙ্গে স্বাস্থ্য খাতে অংশীদারত্বের পরিকল্পনার কথা বলেছেন। তারেক রহমানের বিশ্বাস, এসব পরিকল্পনার 30% বাস্তবায়ন করতে পারলেও জনগণ তাকে সমর্থন করবে। টাইমের সাক্ষাৎকারে তারেক রহমান যেমন রাজনৈতিক দলের নিষিদ্ধের বিরোধিতা করেছেন, ঠিক তেমনি প্রতিবেদনে শেখ হাসিনাকে স্বৈরাচারী উল্লেখ করে তার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর, ছাত্র আন্দোলন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ইসলামপন্থী রাজনীতির উত্থান নিয়েও বিস্তারিত আলোকপাত করেছে। এতে
বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা এখনো অসম্পূর্ণ এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোন পথে যাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তারেক রহমান নিজেকে তুলনামূলকভাবে নরম ও শ্রোতা মনস্ক নেতা হিসেবে উপস্থাপন করছেন। তিনি বলেন, রাস্তায় মানুষ যেন নিরাপদে থাকে, ব্যবসা করতে পারে, এটাই তার প্রথম অধিকার। এবং একই সঙ্গে তিনি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করে বলেন, আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে। আমি খানিক আগে যেটি বললাম, টাইম ম্যাগাজিনের মূল্যায়নে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে আশার সঞ্চার করেছে ঠিকই, তবে অতীতের ভার, দলীয় শৃঙ্খলা এবং অর্থনৈতিক বাস্তবতা এই 3 পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে সেই আশা দ্রুতই ম্লান হয়ে যেতে পারে। প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডারম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে। আমি মনে প্রাণে এটি বিশ্বাস করি। এখন তারেক রহমান এই বড় দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আছে, সেই রাজনৈতিক দলের নিষিদ্ধতা উঠে যাবে কিনা নির্বাচন পরবর্তী সময়ে সেটি বিবেচ্য বিষয়। এবং আওয়ামী লীগও প্রত্যাশা করে, বিশ্ব প্রত্যাশা করে যে যেভাবেই হোক একটি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যদি তারেক রহমান ক্ষমতায় আসেন, এসে যেহেতু তারেক রহমান নিজ কণ্ঠে বললেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে তার অবস্থান, আজ যদি কাউকে নিষিদ্ধ করা হয় কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে, এই জায়গাটাকে, এই চিন্তাটাকে মাথায় নিয়ে তারেক রহমান আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিশ্চয়ই প্রত্যাশা করবেন। আমরা সেটিও প্রত্যাশা করি। কিংবা ভোটের মাঠে ভোট পাবার জন্য কথা বললেন কিনা, এই কথাগুলো বা এই চিন্তাধারাগুলো ভোট পরবর্তী সময়ে প্রকাশিত হবে। আমরা নিশ্চয়ই সেটি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।